সুপ্রিয় শিক্ষার্থী সকলকেই নিরন্তর শুভেচ্ছা। আমরা অনলাইন কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি অনলাইন কার্যক্রমে তোমরা যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ তাতে তোমাদের বেশ কিছুটা উন্নতি সাধন হচ্ছে, তোমাদের নিয়মিত অধ্যয়ন চলছে। আজকে আমরা তোমাদের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করা হয়ে থাকে কৃষি শিক্ষা পাঠ্য বইয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদ দানা জাতীয় ফসল। শিক্ষার্থীরা, আজকে আমরা দানা জাতীয় ফসল নিয়ে কথা বলবো। আজকের পরিচ্ছেদটি আলোচনা সম্পূর্ণ হওয়ার পর তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে বা আমাদের আজকের শিখন ফলগুলো যা হবে তা হচ্ছে দানা ফসলের বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে, দানা জাতীয় ফসলের গুরুত্ব জানা যাবে এবং দানা জাতীয় ফসলের যে একটি উদাহরণ, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ধান। সেই ধান চাষ পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারবো, ধানের বিভিন্ন রোগ এবং পোকা সম্পর্কে জানতে পারবো এবং সবশেষে ধান ফসলের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে পারবো। শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমরা প্রথমেই বলছিলাম আমি যে দানা জাতীয় ফসলের বেশ কিছু উদাহরণ রয়েছে। এই উদাহরণগুলোর মধ্যে আমরা ধান ফসলের কথা প্রথমেই বলেছি। তারও আগে আমাদের একটু বলতে হয়, এই যে দানা ফসলের কথা বলছি এটি কোত্থেকে এসেছে। খেয়াল করো শিক্ষার্থীরা, দানা জাতীয় ফসল বা এটাকে ইংরেজিতে বলা হয় সিরিয়াল ক্রপ, এটি উদ্ভূত হয়েছে গ্রিক শব্দ সিরিস থেকে, যার অর্থ ফসলের দেবী। এগুলো আজকের আলোচনায় তোমাদের জ্ঞাতার্থে একটু বলে রাখছি, আজকের আলোচনায় আমাদের যতগুলো কথা হবে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমাদের নৈর্বৃত্তিক পরীক্ষার জন্য। তাহলে খেয়াল করো, আমি ইতিমধ্যে কয়েকটা নৈর্বৃত্তিক প্রশ্ন তোমাদের বলে ফেলেছি। আমরা কথা বলছিলাম দানা ফসল নিয়ে। তাহলে দানা শব্দটি এসেছে সিরিয়াল অর্থাৎ গ্রিক শব্দ সিরিস থেকে, যার অর্থ ফসলের দেবী। এবং এই দানা ফসলের বেশ কিছু উদাহরণের কথা বলছিলাম আমি। এর মাঝে রয়েছে ধান, গম, ভুট্টা, চীনা, কাউন, যব, বার্লি, জোয়ার, বাজরা ইত্যাদি। এই যে এত সব ফসলের কথা আমি বলছি, এই সবগুলো ফসলের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে প্রয়োজনীয় এবং জনপ্রিয় যে ফসলটি দানা ফসল, সেটি হচ্ছে ধান। আমরা আজকে ধান ফসল নিয়েই মূলত কথা বলার চেষ্টা করব। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা একটু ধানের পরিচয়টা জেনে নিই। খেয়াল করো, আমরা বিজ্ঞানের বিষয়ে বা বিজ্ঞান বিভাগে আমরা যারা পড়াশোনা করেছি, আমরা জানি যে প্রত্যেকটি ফসলেরই বা প্রত্যেকটি জীবেরই একটা নির্দিষ্ট পরিচিতি আছে, যাকে বলা হয়ে থাকে বৈজ্ঞানিক পরিচিতি। আমরা এখন ধান ফসলের সেই বৈজ্ঞানিক পরিচিতিটা দেখার চেষ্টা করব। খেয়াল করো, বাংলা নাম বলা হয়েছে ধান, পর ইংরেজিতে বলা হয়েছে রাইস, বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে বা সায়েন্টিফিক নেম বলা হয়েছে অরিজা স্যাটিভা। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি লেখার চেষ্টা করেছি, নিচে আন্ডারলাইন করেছি। এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ বৈজ্ঞানিক নাম লেখার সময় দুইটি অংশ থাকবে। প্রথম অংশের প্রথম লেটারটি বড় হাতের হবে, দ্বিতীয় অংশের প্রথম লেটারটি ছোট হাতের হবে এবং দুইটি অংশে আলাদাভাবে আন্ডারলাইন করতে হবে। এই ধান ফসলটি গ্রামীণী পরিবারের অন্তর্ভুক্ত। খেয়াল করো, তাহলে আমরা ধানের পরিচয়গুলো জানতে পারলাম। এবার আসি ধান ফসলের বৈশিষ্ট্য বা দানা ফসলের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। রয়েছে, এরা সকলেই মূলত গ্রামীণী পরিবারভুক্ত, এক বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, মাঠ ফসল হিসেবে বিবেচিত হয়, ফসলের দানা ও বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত করা যায়। দানায় প্রচুর পরিমাণ শর্করা থাকে, সাধারণত এরা উভলিঙ্গ বৈশিষ্ট্যের হয়ে থাকে এবং বেশিরভাগই 95% স্বপরাগী এবং 5% পরপরাগী। খেয়াল করো শিক্ষার্থীরা, এগুলো গিটযুক্ত ফসল, বেশিরভাগই একবীজপত্রী উদ্ভিদ। তাহলে
যদি তুমি একটি ধান গাছ তুমি কল্পনা করো, তাহলে আমি যে বৈশিষ্ট্যগুলো বলেছি তার সবগুলো বৈশিষ্ট্যই কিন্তু তুমি মিলিয়ে নিতে পারবে শিক্ষার্থীরা। এছাড়াও আরো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এগুলো আবৃতবীজী উদ্ভিদ, এদের সুপ্তকাল 1 বছর থেকে, সাধারণত গুচ্ছমূল থাকে, পাতা সরু ও লম্বা হয়। শিক্ষার্থীরা, আমরা বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করলাম। এবার আমরা যদি একটু দেখি এই দানা জাতীয় ফসলের গুরুত্ব কি। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা দানা জাতীয় ফসলের নামগুলো পূর্বেই জেনে এসেছি, তাহলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এর গুরুত্বটাও কিছুটা উপলব্ধি করতে পারি। তার মাঝে প্রথমেই হচ্ছে এই দানা জাতীয় ফসল আমাদের বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। এরা শর্করার প্রধান উৎস, যা দেহে চর্বির শক্তি সঞ্চয় করে। দেশের মোট চাষযোগ্য জমির ৮০ থেকে ৮৫% দানা জাতীয় ফসল উৎপাদনে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, দানা জাতীয় ফসল চাষ, প্রক্রিয়াকরণ ও পরিবহন সহজ। এগুলো 1 বছরেরও বেশি সময় সংরক্ষণ করা যায়। উপজাত হিসেবে এসব ফসল থেকে যা পাওয়া যায় তা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। সাধারণত এগুলো হাঁস মুরগির খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়, গবাদি পশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা যায়। দেশের খাদ্য ঘাটতি পূরণে অন্যতম ভূমিকা পালন করে থাকে। সাথে সাথে কিছু বিদেশে রপ্তানিরও সুযোগ সুবিধা রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দানা জাতীয় ফসলের অর্থনৈতিক গুরুত্বটাও জানতে পারলাম। তোমাদের আমি প্রথমেই বলেছি, এই আজকের আলোচিত বিষয়গুলো তোমাদের জন্য মনে রাখা খুবই সহজ। কেন? কারণ হচ্ছে আমি বৈশিষ্ট্যের সময় বলেছিলাম, যদি তুমি একটি ধান গাছ কল্পনা করো তাহলে তোমার আলোচিত অংশটুকু সহজেই মনে রাখতে পারবে। ঠিক একইভাবে অর্থনৈতিক গুরুত্বের বিষয়টি তুমি চিন্তা করবে, তুমি ধান বা ভাত তুমি কি কাজে ব্যবহার করছো বা কিভাবে এটাকে ব্যবহার করা যায়। শিক্ষার্থীরা খেয়াল করো, এবার আমরা আমাদের আজকের যে মূল আলোচিত বিষয় ধান চাষ পদ্ধতি, আমরা এটি নিয়ে যদি একটু কথা বলি। এখানে ধান চাষ পদ্ধতিতে দেখো, ধান চাষ পদ্ধতির মোট 24টি ধাপ রয়েছে। শিক্ষার্থীরা, এই 24টি ধাপকেই যদি আমরা আলোচনা করতে যাই, একটা দীর্ঘ সময়ের বিষয়। আমি সংক্ষেপে পয়েন্টসগুলোর সাথে 2-1টি করে কথা বলার চেষ্টা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের প্রথমেই বলা হয়েছে জলবায়ুর কথা, অর্থাৎ ধান চাষের ক্ষেত্রে আমাদের এমন একটি জলবায়ু প্রয়োজন যেন উষ্ণ, অবউষ্ণ, নাতিশীতোষ্ণ অঞ্চলে এই ফসলটি ভালো হয়ে থাকে। এটি সাধারণত 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো উৎপাদন করা যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বছরই ধান উৎপাদন করা যায়, যেটি আমরা পরবর্তী অংশে জানতে পারব। শিক্ষার্থীরা খেয়াল করো, পরবর্তীতে রয়েছে জমি নির্বাচন। ধান চাষের জন্য আমরা এমন জমি নির্বাচন করব যে জমি তোমার সাধারণত উর্বর হবে। এটি উর্বর এঁটেল দোআঁশ বা বেলে দোআঁশ মাটিও হতে পারে। শিক্ষার্থীরা, আমরা উর্বর সুনিষ্কাশিত উঁচু, মাঝারি উঁচু জমিতে ধান ভালো হয়, তবে ভারী বুনটের মাঝারি উঁচু জমি ধান চাষের জন্য অত্যন্ত উপযোগী। শিক্ষার্থীরা খেয়াল করো, পরবর্তীতে রয়েছে আমাদের মাটি নির্বাচন। মাটি নির্বাচন করার প্রেক্ষাপটে আমাদের দুটি বিষয় খেয়াল করা প্রয়োজন। একটি হচ্ছে মাটির বুনট, আরেকটি হচ্ছে মাটির পিএইচ। শিক্ষার্থীরা, আমাদের সাধারণত ধান দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ মাটিতে ভালো হয়ে থাকে। ধান চাষের জন্য মাটির পিএইচ মাত্রা 6 থেকে 6.5 সবচেয়ে উপযোগী। খেয়াল করো, জাত নির্বাচন। আমরা জাত নির্বাচনের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশে সাধারণত অনেক ধরনের, অনেক রকমের ধান উৎপাদন করা হয়ে থাকে।
শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশে ধান গবেষণার জন্য একটি অন্যতম প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান। এটি গাজীপুরে অবস্থিত। এছাড়াও আরও একটি প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহে অবস্থিত। এই দুইটি প্রতিষ্ঠান এ পর্যন্ত মোট 71টি ধানের জাত উদ্ভাবন করেছে এবং এই 71টি ধানের জাতি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় সারা বছর ব্যাপী চাষ করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, খেয়াল করো, এবার আসে আমাদের বীজ হার। আমি যে কথাটি আগেই বলেছিলাম, প্রথমেই বলেছিলাম জলবায়ুর সময় যে সারা বছর ব্যাপী। খেয়াল করো, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অনুযায়ী মোট মৌসুম রয়েছে 3টি। মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে, রবি এবং খরিফ। খরিফকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, খরিফ 1, খরিফ 2। তাহলে আমরা পেলাম আমাদের বাংলাদেশে জলবায়ু ভিত্তিক মোট 3টি, রবি, খরিফ 1, খরিফ 2। এই 3টি মৌসুমেই বা 3টি ঋতুতেই বিভিন্ন ধরনের ধান উৎপাদন করা হয়ে থাকে। এর মাঝে খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের কি কি রয়েছে? বোনা আউশ রয়েছে, বোনা আমন রয়েছে, বোরো ধান রয়েছে। এই ধানগুলো সাধারণত আমরা উৎপাদন করে থাকি। আউশ ধানের ক্ষেত্রে সাধারণত বীজের হার হয়ে থাকে হেক্টর প্রতি 75 থেকে 100 কেজি। আর তোমার আমন ধানের ক্ষেত্রে হয়ে থাকে 75 থেকে 100 কেজি। যদি আমরা বোরো ধান উৎপাদন করি তাহলে বোরো ধান সাধারণত প্রতি শতকে বা 40 বর্গমিটার বীজতলায় 3 থেকে 4 কেজি বীজ বপন করলেই হয়। পরবর্তীতে রয়েছে আমাদের বীজ বাছাই। আমরা ফসল উৎপাদনের জন্য এমন বীজ নির্বাচন করব বা এমন বীজ বাছাই করব যেন সেটি রোগমুক্ত, পরিষ্কার, পরিচ্ছন্ন, পুষ্ট ও সবল বীজ হয়। তাহলে এই সব বীজ থেকে ভালো ফসল পাওয়া সম্ভব। শিক্ষার্থীরা, আমরা বলছি যে সকল বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা শতকরা 80 ভাগের বেশি, সে ধরনের বীজ বাছাই করাই সবচেয়ে উচিত। খেয়াল করো, বীজ বাছাই করার প্রেক্ষাপটে আমাদের একটি পরীক্ষণ রয়েছে, যেটি আমরা ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে শিখে থাকব। কি বলা হয়েছে? 40 লিটার পানিতে 1.5 কেজি ইউরিয়া মিশিয়ে এর মাঝে যদি আমরা যে ধানগুলো আমরা বীজ হিসেবে নির্বাচন করতে চাচ্ছি, সেই বীজগুলোকে যদি সেই পানিতে যদি আমরা ডুবিয়ে দিই, তাহলে দেখব যে ধানের দানাগুলো পুষ্ট বা যেগুলো উর্বর ধান, সে ধান বীজগুলো পানির নিচে চলে গেছে। আর যেগুলো অপুষ্ট বা চাষের অনুপযোগী, সেগুলো পানির ওপরের অংশে রয়েছে। সেগুলোকে আলাদা করে আমরা ফসল চাষাবাদ করতে পারবো। শিক্ষার্থীরা, খেয়াল করো, বীজ বাছাই, বীজ শোধন। বীজ শোধন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমরা পরবর্তী অংশে দেখতে পাবো কিছু রোগ রয়েছে, যে রোগগুলো মূলত বীজ বাহিত রোগ। অর্থাৎ রোগ যখন একবার গাছে আক্রমণ করে থাকে, পরবর্তীতে সেই গাছে যখন ফসল চলে আসে, ওই ফসলের মাঝেও রোগের কিছু জীবাণু থেকে যায়, যে রোগের জীবাণু পরবর্তীতে ওই ফসলকে অনুকূল পরিবেশ পেলে আবার আক্রমণ করতে পারে। এ কারণেই আমরা বীজ শোধন করার কথা বলছি। বীজ শোধন করলে 2টি কাজ হতে পারে। প্রথমত, বীজবাহিত রোগ যেগুলো থাকবে সেইগুলো মারা যাবে, বীজের উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, বীজ দ্রুত অঙ্কুরোদ্গম হবে। বীজ জাগ দেয়া। ধান ফসল সাধারণত এর অঙ্কুরোদ্গম বা এর অঙ্কুরোদ্গম অবস্থান একটু শক্ত। অর্থাৎ এটি এর খোসাটাকে ভেঙে এটিকে চারা গজানোর জন্য অনুকূল পর্যায়ে আসতে কিছুটা সময় প্রয়োজন হয়। এই কারণে বীজগুলোকে সাধারণত তোমার অঙ্কুরিত হওয়ার জন্য
অঙ্কুরিত হওয়ার জন্য কোনো একটি ড্রামে বা কোনো একটি পানি ভেজা অবস্থায় 72 ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখতে বা ভিজিয়ে রাখতে হয়। শিক্ষার্থীরা, বপন সময় সাধারণত এপ্রিল মাসে আউশ ধানের বীজ জমিতে মূল জমিতে ছিটিয়ে বপন করতে হয়। আগস্ট সেপ্টেম্বর মাস সময়ে আমন ধানের বীজ বপন করতে হয়। আর নভেম্বর ডিসেম্বর মাসে বোরো ধানের বীজ বপন করতে হয়। বীজতলা তৈরি। বীজতলা আমরা যে স্থানে বীজ বপন করা হবে সেই স্থানটিকে আমরা বলছি বীজতলা। বীজতলা সাধারণত দু ধরনের হয়ে থাকে, একটি হতে পারে শক্ত বীজতলা, একটি হতে পারে ভেজা বীজতলা। শিক্ষার্থীরা খেয়াল করো, শুকনো বীজতলা বা শক্ত বীজতলা যেটি, এটি হতে পারে এক ধরনের, আরেকটি হতে পারে ভেজা বীজতলা। ভেজা বীজতলাটি আবার দু ধরনের হতে পারে, একটি হতে পারে কর্দমাক্ত বীজতলা, আরেকটি হতে পারে ভাসমান বীজতলা। বীজতলা যে রকমেরই হোক না কেন, বীজতলা মাটি অবশ্যই আর্দ্রতাপূর্ণ হতে হবে। আর্দ্রতাপূর্ণ না হলে অঙ্কুরিত ধান বীজ থেকে চারা পাওয়া যাবে না। বীজতলায় বীজ বপন সাধারণত শুকনো বীজতলায় বীজ ছিটিয়ে বপন করা যায়, আর ভেজা বা কর্দমাক্ত বীজতলায় বীজ বপন করার জন্য বীজ বপন করার পরে এটি মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়। অর্থাৎ বীজগুলো মাটির 2 থেকে 4 সেন্টিমিটার নিচে পড়ে এবং একটা নির্দিষ্ট সময় পরে এই বীজগুলো থেকে চারা অঙ্কুরিত হয়। বীজতলার পরিচর্যা। শিক্ষার্থীরা, যখন বীজ থেকে চারা অঙ্কুরিত হয় এগুলো অনেক দুর্বল বা নির্জীব অবস্থায় থাকে। অনেক সময় সরাসরি সূর্যের আলো সহ্য করতে পারে না, অনেক সময় পাখি বা অন্যান্য যে সকল পতঙ্গ রয়েছে বা এরা বীজগুলোকে খেয়ে ফেলতে পারে। সেজন্য সূর্যের আলো থেকে রক্ষা করার জন্য অনেক সময় ছায়ার ব্যবস্থা করতে হয়, বা পাখি বা পতঙ্গ এগুলো থেকে রক্ষা করার জন্য অনেক সময় পতাকা বা কাকতাড়ুয়ার ব্যবস্থা করতে হয়। এছাড়া অবশ্যই মাঝে মাঝে জমিতে পানি সেচ দিতে হবে। এছাড়া মাঝে মাঝে অবশ্যই যদি বীজতলা কোনো কারণে রোগে বা পোকা আক্রান্ত হয় সেক্ষেত্রে পরবর্তীতে পরিচর্যাগত ব্যবস্থা করতে হবে। চারা উত্তোলন। শিক্ষার্থীরা, বীজতলায় যখন বীজের বা চারা গাছের বয়স যখন 7 থেকে 10 দিন হবে, শিক্ষার্থীরা আমরা এখানে আধুনিক পদ্ধতি বিষয়ে কথা বলছি। আমরা গতানুগতিক বা প্রাচীন যে পদ্ধতি ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি সাধারণত চারা গাছের বয়স 25 থেকে 35 বা 40 দিন পর্যন্ত হলে আমরা বীজতলা থেকে চারা নিয়ে এসে মূল জমিতে রোপণ করা হয়ে থাকে। কিন্তু আধুনিক SRI পদ্ধতিতে চারা রোপণ করার ক্ষেত্রে চারা গাছের বয়স 7 থেকে 10 দিন হলেই সেই চারা গাছ নিয়ে এসে মূল জমিতে রোপণ করা হয়। সেক্ষেত্রে আমরা সেই কথাটি বলছি যে চারা উত্তোলনের ক্ষেত্রে অবশ্যই আমাকে চারা উত্তোলন করার পূর্বে, অর্থাৎ যেদিন চারা উত্তোলন করা হবে তার আগের দিনে মাটিতে বেশি করে পানি সেচ দিতে হবে, যেন গাছের গোড়াগুলো নরম হয়ে যায়, মাটি থেকে শিকড় উঠানোর সময় যেন শিকড়গুলো ছিঁড়ে না যায়। জমি তৈরি। মূল জমিতে ফসল রোপণের পূর্বে মূল জমিটা অবশ্যই 2 থেকে 3 বার লম্বালম্বি ও আড়াআড়ি ভাবে চাষ দিতে হয়। লম্বালম্বি ও আড়াআড়ি ভাবে চাষ দিয়ে শেষ চাষের পূর্বে জমিতে প্রয়োজনীয় পরিমাণ সার ব্যবহার করতে হয় ও মই দিয়ে মাটিটাকে সমান করে দিতে হয়। পানি সেচ দিয়ে মাটিকে কর্দমাক্ত করে নিতে হয়। সার প্রয়োগ, যে কথাটা আমি এখনই বলছিলাম। শিক্ষার্থীরা খেয়াল করো, সার প্রয়োগের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় পরিমাণ যে সারের কথা বলা হয়েছে সেই সারগুলোকে দুভাগ করা হয়। খেয়াল করো, ইউরিয়া সারকে দুভাগ করা হয়, আর অন্যান্য যে সার রয়েছে সেই সারগুলোকে মই দেওয়ার পূর্বে এবং অর্ধেক পরিমাণ ইউরিয়া সার সাধারণত মাটিতে
দিয়ে জমিতে মই দেওয়ার পূর্বে দিয়ে এগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে হয় এবং মাটির সাথে মিশিয়ে দিলে সাধারণত জমি ফসল উৎপাদনের জন্য বা জমি ফসল রোপণের জন্য উপযুক্ত হবে। খেয়াল করো, সার প্রয়োগের পরে চারা রোপণ। জমিতে সার প্রয়োগ করার কয়েকদিন পরে জমিতে সাধারণত চারা রোপণ করা হয়ে থাকে। যেদিন চারা রোপণ করা হবে তার পূর্বেই আমরা বীজতলা থেকে চারা উত্তোলন করব। চারা উত্তোলন করার কথাটি আমি আগেই বলেছি। আমরা চারা উত্তোলনের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল করব, সেটি হচ্ছে সকালে বা বিকেলে চারা উত্তোলন করা উচিত। রৌদ্রোজ্জ্বল বা রোদের সময় দুপুরবেলার দিকে চারা উত্তোলন না করাই ভালো। এতে অনেক সময় চারা নির্জীব হয়ে যেতে পারে বা চারাগুলো দুর্বল হয়ে পড়ে যেতে পারে। শিক্ষার্থীরা, জমিতে চারা রোপণ করার প্রেক্ষাপটেও ঠিক একই রকম কথা রয়েছে। ঠিক দুপুরবেলা চারা রোপণ করা না করাই ভালো। সকালের দিকে চারা রোপণ শুরু করা ভালো। এতে পানি ঠান্ডা থাকবে বা মাটি ঠান্ডা থাকবে, এতে সহজেই জমিতে ফসল রোপণ করা সম্ভব হবে। খেয়াল করো, পানি সেচ ও নিকাশ। চারা রোপণ করার পরবর্তীতে আমাদের পানি সেচ ও নিকাশের কিছু বিষয় রয়েছে। প্রয়োজনীয় পরিমাণ সময়ে পানি সেচ দিতে হবে, অতিরিক্ত পরিমাণ পানি জমি থেকে বের করে ফেলতে হবে। শিক্ষার্থীরা, খেয়াল করো, এছাড়াও আমাদের আরো একটি বিষয় রয়েছে যে আগাছা নিড়ানির সময় বা আগাছা দূর করার পরবর্তী প্রেক্ষাপটে সাধারণত পানি সেচ ও নিকাশ করতে হয়। অপকারী পোকা দমন। খেয়াল করো, এখানে আমি অপকারী শব্দটি বলেছি। পোকা সাধারণত দুই ধরনের হয়ে থাকে, উপকারী, অপকারী। কিছু পোকা রয়েছে যে পোকাগুলো উপকারী পোকা, আর কিছু পোকা রয়েছে যে পোকাগুলো অপকারী। সাধারণত ফসলের ক্ষেত্রে, ধান ফসলের ক্ষেত্রে অপকারী যে সকল পোকা আক্রমণ করে থাকে সেগুলোর মাঝে রয়েছে মাজরা পোকা, পামরি পোকা, কান্ধি পোকা, গলমাছি, সবুজ পাতা ফড়িং, পাতা মোড়ানো পোকা, ঘাস ফড়িং, বাদামি ঘাস ফড়িং ইত্যাদি। এই পোকাগুলো বিভিন্ন সময় ফসল চাষাবাদকালীন বিভিন্ন প্রেক্ষাপটে জমিতে আক্রমণ করে থাকে এবং ফসলের ক্ষতি করেও থাকে। এই কারণে এই পোকাগুলোকে অপসারণ করা, অর্থাৎ এদেরকে দূরে রাখার ব্যবস্থা রাখা উচিত, না হলে ভালো ফলন পাওয়া যাবে না। এবং এই পোকাগুলো অত্যন্ত ভয়ঙ্কর পোকা প্রত্যেকটি, যা কাঙ্ক্ষিত ফসল অনেকাংশেই নষ্ট করার সম্ভাবনা থাকতে পারে। শিক্ষার্থীরা, রোগ দমন। ঠিক ধান চাষের ক্ষেত্রেও বেশ কিছু রোগ রয়েছে যে রোগগুলো অত্যন্ত মারাত্মক ধরনের রোগ, যেমন টুং রোগ, পাতা ঝলসানো, ব্লাস্ট রোগ, কাণ্ড পচা রোগ, খোল পচা রোগ। এই রোগগুলো ফসলে মারাত্মক ক্ষতি করে থাকে, যা পরবর্তী পর্যায়েও আমরা যেমন বীজ শোধনের ক্ষেত্রে বলছিলাম যে এই রোগের জীবাণু যদি ফসলের দানার মধ্যে চলে যায় তাহলে এটি পরবর্তী পর্যায়ে আবার যখন জমিতে ফসল রোপণ করা হবে তখন আবার এরা জমি ফসলে আক্রান্ত হতে পারে। এই কারণে রোগ দেখা দেওয়া মাত্রই আক্রান্ত গাছগুলোকে তুলে ফেলতে হবে এবং অনুমোদিত বা কাঙ্ক্ষিত প্রয়োজনীয় কীটনাশক এবং জীবাণুনাশক ব্যবহার করার মাধ্যমে রোগগুলোকে অপসারণ করতে হবে। শিক্ষার্থীরা, ফসল কর্তন। জমি থেকে ফসল কর্তন করতে গেলে শিক্ষার্থীরা সাধারণত ফসলের বয়স 90 থেকে 100 দিন হলে, শিক্ষার্থীরা খেয়াল করো, সেই প্রথম থেকে শুরু করে অর্থাৎ তোমার জমিতে যদি 70 থেকে 80 দিন পর্যন্ত ফসল থাকে তাহলে মোটামুটি ফসল উপযুক্ত হয়ে যায়। অথবা যদি দেখা যায় জমির 2/3 গাছ হলদে বর্ণ ধারণ করেছে তাহলে আমরা বুঝতে পারি ফসল সংগ্রহের সময় হয়েছে, তখন আমরা জমি থেকে ফসল সংগ্রহ করতে পারি। খেয়াল করো, ফসল মাড়াই। ফসল সংগ্রহ করার পরবর্তীতে এই ফসলগুলোকে বাছাই করতে হয়, ঝাড়াই করতে হয়, মাড়াই করতে হয়, করে এগুলোকে আলাদা করতে হয়। ফসল এবং আগাছাগুলোকে আলাদা করে বা গাছগুলোকে আলাদা করে ফেলতে হয়। পরবর্তীতে শুকানো।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফসলগুলোকে সাধারণত ধান ফসলের ক্ষেত্রে 8 থেকে 12% আর্দ্রতা, 8 থেকে 12% আর্দ্রতায় নিয়ে আসা পর্যন্ত এগুলোকে শুকানো হয়। অথবা আরেকটি গ্রামীণ পদ্ধতি রয়েছে, যেটিকে বলা হচ্ছে তোমার ধান সঠিকভাবে শুকানো হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য দাঁতের নিচে দিয়ে যদি কট করে শব্দ হয় তাহলে বোঝা যায় যে সঠিকভাবে ধান শুকানো হয়েছে। সংরক্ষণ, আমরা ধান শুকানো সম্পূর্ণ সাপেক্ষে এই ফসলগুলোকে আমাদের প্যাকেটজাত করে বায়ুপূর্ণ স্থানে এগুলোকে সংরক্ষণ করতে হয় পরবর্তী বছর ব্যবহারের জন্য। আর যে ফসলগুলো পরবর্তী বছর বীজ হিসেবে ব্যবহার করা হবে না সেগুলোকে সাধারণত খাদ্য হিসেবে বা খাবার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সবশেষে আসো ফলন। ফলনের কথা যদি বলতে হয় তাহলে খেয়াল করো কয়েক ধরনের ফলন কথা আমরা বলতে পারি। যদি স্থানীয় জাতের আমরা ফলনের কথা বলি তাহলে হতে পারে এগুলো হেক্টর প্রতি 2 থেকে 3 টন। আর যদি উন্নত ধানের অর্থাৎ উপসি জাতের কথা বলা হয় তাহলে বোরো ধান 5 থেকে 6 টন, আউশ ধান 3 থেকে 4 টন এবং রোপা আমন 4 থেকে 5 টন হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা ধান চাষ পদ্ধতি সংক্ষেপে জানার চেষ্টা করলাম। এবার চলে এসে আমাদের ধানের অর্থনৈতিক গুরুত্ব। শিক্ষার্থীরা, আমি প্রথমেই দানা জাতীয় ফসলের গুরুত্ব বলে ফেলেছি এবং দানা জাতীয় ফসলের গুরুত্বের সাথে আমাদের ধানের অর্থনৈতিক গুরুত্ব অনেকটাই মিলে যাবে। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটু বলছি। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। সারা বছর চাষযোগ্য জমির শতকরা 80% জমিতেই উৎপাদন করা হয়ে থাকে। সারা বছর আউশ আমন বোরো এই 3 মৌসুমে ধান চাষ করা যায়। আমাদের দেশে শতকরা 90% কৃষক ধান উৎপাদনের সাথে জড়িত। বিভিন্ন ধরনের সুগন্ধিযুক্ত ধানও রয়েছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে ধানের গুরুত্ব অনেক বেশি। খাদ্য চাহিদা পূরণে 90% সহযোগিতা করে থাকে ধান। এ পর্যন্ত 71টি ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। ধানের খড় বা কুড়া গোখাদ্য হিসেবে ব্যবহার করা যায়। তাহলে আমরা আজকের আলোচনার একবারই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে শিখন ফলগুলো দেখতে চেয়েছিলাম আমরা সেই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই জানতে পেরেছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 5ম অধ্যায় প্রথম পরিচ্ছেদ যদি তোমরা একটু অধ্যয়ন করার চেষ্টা করো এবং এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, যদিও এটি অনেক বড় একটি পরিচ্ছেদ এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ নৈর্বৃত্তিক রয়েছে, গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেজন্য তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সহযোগিতা নিতে পারো এবং তার মাধ্যমে তোমাদের অধ্যয়নটি বা তোমাদের পাঠটি সম্পূর্ণ করতে পারো। সে পর্যন্ত তোমাদের সকলকেই নিরন্তর শুভেচ্ছা।